দর্শক, বাড়তি শুল্ক হারে কি ধরনের ঝুঁকিতে পড়বে বাংলাদেশ সে সংক্রান্ত রিপোর্টটি আমরা দেখছিলাম। এবারের বেশ কিছু তথ্যপাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেখানে আসলে দুদেশের বাণিজ্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। শুরুতে যদি আমরা দেখি যে আসলে আমাদের যে নতুন অর্থ বছরটা শেষ হলো মাত্র, সেখানে আমরা দেখলাম যে 24-25 অর্থ বছরে 869 কোটি ডলারের পণ্য কিন্তু বাংলাদেশ রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রে, যেটি আসলে বছর ব্যবধানে প্রায় 109 কোটি ডলার বেড়েছে। যদি আমরা শতাংশের হিসাবে বলি, সেটি আসলে 14.3% পরিমাণ কিন্তু আসলে বেড়েছে। এর পরের যে তথ্যটা, সেটা যদি আপনাদেরকে আমি জানাতে চাই, আমরা দেখতে পেলাম যে গেল 5 বছরের মধ্যে আমরা 20-21 অর্থ বছরে 697 কোটি ডলারের পণ্য রপ্তানি হলেও এর পরের অর্থ বছরে আমরা দেখলাম সেটা আসলে এক লাফে 1042 কোটিতে এসে পৌঁছেছে। এর পরের 2 বছর আমরা আরেকটা নেতিবাচক অবস্থা দেখেছি, কিন্তু 24-25 শেষে এটা এসে আবারও একটু বেড়েছে, প্রায় 14% মতো আমরা দেখলাম যে সেখানে এসে 869 কোটি ডলার পণ্য কিন্তু বাংলাদেশ রপ্তানি করেছে মার্কিন বাজারে। এর পরের তথ্যগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই। সেক্ষেত্রে আমরা দেখব যে খাতুয়ারি যে রপ্তানির পরিমাণ বরাবরের মতো আমরা জানি যে তৈরি পোশাক খাত এখানে সবচেয়ে বেশি কিন্তু পণ্য রপ্তানি করে, প্রায় 758 কোটি ডলার পণ্য কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে রপ্তানি করেছে। অন্যদিকে চামড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে। এরপরে কিন্তু আমরা দেখেছি ক্যাপ, হোমটেক্স এবং পরচুলা, এই খাতগুলো কিন্তু আস্তে আস্তে অবস্থান শক্ত করে নিচ্ছে নিজেদের। এর পরের গল্পটা আমরা আপনাদেরকে একটু জানাতে চাই। আমরা দেখি যদি দুদেশের মধ্যে যে আসলে বাণিজ্য ঘাটতি, এখানে কিন্তু বাংলাদেশ একটি ইতিবাচক অবস্থায় রয়েছে। বাংলাদেশ আমদানি করছে 220 কোটি ডলারের পণ্য, এর বিপরীতে কিন্তু বাংলাদেশ রপ্তানি করছে 869 কোটি ডলারের পণ্য। অর্থাৎ এখানে বাণিজ্য ঘাটতি যেটি বাংলাদেশের পক্ষে রয়েছে, বাংলাদেশ 74.6% পণ্য কিন্তু আমেরিকার বাজারে কিন্তু বাড়তি কিন্তু রপ্তানি করে আসছে। সবকিছু মিলিয়ে আমরা এবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই, একক দেশ হিসাবে কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে, প্রায় 869 কোটি ডলারের পণ্য। এরপরে আমরা যদি দেখি যে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে প্রায় 2138 কোটি ডলারের পণ্য কিন্তু বাংলাদেশ রপ্তানি করেছে সবশেষ অর্থ বছর। এর পাশাপাশি অন্যান্য বাজার যেগুলো রয়েছে, বিশেষ করে জাপান, অস্ট্রেলিয়ার মতো যে বাজারগুলো রয়েছে, অন্যান্য বাজারগুলোতে আমরা দেখলাম যে 1821 কোটি ডলারের পণ্য কিন্তু বাংলাদেশ সবকিছু মিলিয়ে রপ্তানি করেছে। দর্শক, এই বিষয়ে কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আলোচনার জন্য বিকিএম এর সাবেক সভাপতি জনাব ফজলুল হক। জনাব ফজলুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24। আমরা আসলে রিপোর্টটিতে দেখছিলাম নতুন শুল্ক হার হলে আসলে বেশ কিছু ঝুঁকি তৈরি হবে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে। আপনার জায়গা থেকে আপনি একটু ব্যাখ্যা করুন আসলে কোথায় কোথায় আসলে এই ঝুঁকিটা তৈরি হতে পারে। ধন্যবাদ। আমাদের সরাসরি ঝুঁকিটা তৈরি হবে যে আমাদের রপ্তানি কমে যাবে যদি এই শুল্ক হার যেটা এখন পর্যন্ত বজায় আছে, যেটা আমরা জানি, যদি নতুন কোনো পরিবর্তন না হয় আগামী 3 সপ্তাহে, তাহলে আমরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছি। কারণ আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম আমাদের থেকে কমপক্ষে 15% শুল্কে এগিয়ে আছে, এবং সেই 15% কাভার করার মতন ক্যাপাসিটি বাংলাদেশের ইন্ডাস্ট্রির এই মুহূর্তে নাই। তো আর রপ্তানি কমে গেলে শুধুমাত্র রপ্তানি কমবে না, সেটা কিন্তু শুধু টাকার আকারে যে আমি $3-4 বিলিয়ন লস করলাম, ব্যাপারটা কিন্তু সেইখানে সীমাবদ্ধ না। এটার একটা চেইন ইম্প্যাক্ট আছে, যেখানে মানে আপনার এমপ্লয়মেন্ট লস হবে, এবং আমাদের যে চেইন ইন্ডাস্ট্রি গুলো আছে, ব্যাংক খাতে প্রবলেম হবে, আপনার ব্যাকআউট লিঙ্কে যে প্রবলেম হবে, লজিস্টিক ইন্ডাস্ট্রিতে প্রবলেম হবে, ইন্স্যুরেন্স কোম্পানিতে ব্যবসা করবে। সো এটার একটা মাল্টি ডাইমেনশনাল ইম্প্যাক্ট আছে। ইভেন আপনি ধরেন আমরা এখন যেখানে তুলনামূলকভাবে শান্তিতে ব্যবসা করছি ইউরোপিয়ান ইউনিয়নে, সেখানেও ইন্টারনাল নতুন কম্পিটিশন তৈরি হবে। যারা এই যুক্তরাষ্ট্রের বাজার হারাবে, তারা তাদের শক্তি নিয়ে আবার ইউরোপে ঢোকার চেষ্টা করবে। তখন ওইখানে আবার একটা নতুন করে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা সৃষ্টি হবে, যেটা আবার পণ্যের দাম কমিয়ে দিতে পারে। ফলে এইটার একটা বহুমুখী মানে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের সামনে অপেক্ষা করছে, যদি আমরা এই পরিস্থিতির কোনো উত্তরণ ঘটাতে না পারি। আমরা কিন্তু দেখেছি যে গেল 3 মাস ধরে আপনারা কিন্তু 10% বাড়তি শুল্ক দিয়ে কিন্তু পণ্য রপ্তানি করেছেন। বছর শেষে আমরা দেখলাম যে এখানে কিন্তু আমাদের পণ্য রপ্তানিটা বেড়েছে, অর্থাৎ ইতিবাচক একটা ধারা। এটি আসলে কেন হয়েছে বলে আপনি মনে করছেন? এটার বড় কারণ যে 10%টা একটা মানে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং বায়ার এবং সাপ্লায়ারের ভিতরে হয়েছে, যে যেহেতু এটা আকস্মিকভাবে 10% আরোপিত হয়েছে, তো এই 10% মানে অর্ধেক মোরলেস ইন ম্যাক্সিমাম কেস অর্ধেক বায়াররা বহন করেছে, অর্ধেক সাপ্লায়াররা বহন করেছে, কোনো কোনো জায়গায় কিছু কম বেশি হয়েছে। তো এইটা 5% একটা সহনীয় মাত্রার ভিতরে ছিল, যে কোনোভাবে এটা ম্যানেজ করা যায়। অর্ডার ক্যান্সেল হওয়া বা অর্ডার পোস্টপোন হওয়ার চাইতে, স্টক লট হয়ে যাওয়ার চাইতে এই 5% মেনে নেওয়াটা বেটার। তো সবাই মানে যারা মানে যে অর্ডার গুলো হাতে ছিল, সেই অর্ডার গুলো সবাই শেষ করার জন্য এই 5% প্লাস মাইনাস এটা মেনে নিয়েছে। কিন্তু যখন 35% হিসাব আসবে, তখন মানে শেয়ারিংটা 15-20%-এর ব্যাপার আসবে, তখন কিন্তু এটা সম্ভব হবে না। ফলে মানে বাজার হারাতে আমরা মানে মানে বাজার হারাতে আমরা বাধ্য হব যদি এই পরিস্থিতি, শুল্ক কাঠামোর, বৈশ্বিক শুল্ক কাঠামোর যে পরিস্থিতি আছে, সেটার যদি উন্নতি না হয়। আমাদেরকে কমপক্ষে ভিয়েতনাম, ভারত, পাকিস্তান আমাদের প্রধান 3 প্রতিদ্বন্দ্বী, বা অন্যান্য কম্বোডিয়ার আমার কাছাকাছি আছে, ইন্দোনেশিয়া আমাদের কাছাকাছি আছে। তো ভিয়েতনাম যেহেতু আমাদের উপরে আছে এবং
ভারত এবং পাকিস্তানেরটা আমরা জানি না। তো এই কারণে আমার মনে হয় যে ভারত, পাকিস্তান এবং ভিয়েতনাম এদের সঙ্গে যদি আমাদের শুল্ক কাঠামোটা সমপর্যায়ে থাকে তাহলে আমাদের চিন্তার কিছু নাই। কিন্তু যদি এক বা একাধিক দেশ যদি আমাদের চেয়ে এগিয়ে যায় শুল্ক কাঠামোতে, তাহলে আমাদের জন্য বিপর্যয় অবশ্যম্ভাবী। আমরা দেখেছি যে আসলে এটাতে শুধুমাত্র বাংলাদেশের যারা রপ্তানিকারক তারাই না, এর পাশাপাশি সেখানকার যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু আসলে বাড়তি মূল্যে কিন্তু পণ্যগুলো কিনতে হবে। তাদের কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে বলে আপনি মনে করছেন? এটাও কিন্তু আরেকটা নেগেটিভ দিক। যখন ধরেন তাদেরকে আল্টিমেটলি ডিউটিটা কিন্তু বায়াররা পে করবে। হ্যাঁ? সো এবং আরো যদি আপনি ডিপে যান যে আল্টিমেটলি মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ক্রেতা বলতে আমি একদম সিঙ্গেল ক্রেতা, আপনার আমার মতো যারা কাস্টমার স্টোর থেকে জিনিস কিনবে, তারা কিন্তু এই বাড়তি শুল্কটা তাদেরকে বহন করতে হবে। যদি আমাদের ক্রেতা প্রতিষ্ঠানটা এই এই শুল্কটা যদি তারা প্রাইস ইনক্লুড করে। ফলে যখন এই প্রাইসে ইনক্লুড করবে এবং ওইখানে মানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তখন কিন্তু চাহিদা কমে যাবে। চাহিদা কমে গেলে টোটাল বাজারটা, যুক্তরাষ্ট্রের বাজারটা কিছুটা সংকুচিত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। যে এত বেশি শুল্ক দিয়ে, এটা শুধু বাংলাদেশের জন্য না, তারা বিশ্ব থেকেই অধিক হারে শুল্ক দিয়ে মানে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের দিয়ে কাপড়-চোপড় আমদানি করতে হবে। ফলে মার্কেট সংকুচিত হয়ে যাবে। সেটা আমাদের জন্য একটা লস। এবং এরপরে লস হচ্ছে যে আমরা কম্পিটিটিভ এজটা হারাবো। যেটা আমরা এখন ভিয়েতনাম, ভারত, পাকিস্তান কম্পিটিটরের সঙ্গে লড়াই করে আমরা জিততে পারছি, তখন সেই লড়াইতে আমরা হেরে যাব। ফলে আমাদের ডাবল ওয়ে লস হওয়ার সম্ভাবনা আছে। সো এটা মানে ইম্প্যাক্টটা আসলেই অনেক ভয়াবহ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। জনাব ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথেই যুক্ত থাকুন। একটি ছোট খবর পর আমরা আবারও আসছি আপনার কাছে। দর্শক, আমরা এই বিষয়ে কথা বলার জন্য আবারও স্বাগত জানাচ্ছি জনাব ফজলুল হককে। জনাব ফজলুল হক, আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টারা সেখানে ইউএসটিআর সাথে বসছেন। আসলে এই আলোচনা আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? এটি আসলে ফলপ্রসূ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? প্রথমত এটা আমাদের পক্ষে বলা খুবই মুশকিল। কারণ আমরা আপনি দেখেছেন যে আমরা যারা প্রাইভেট সেক্টরে গতকালকে থেকে কথা বলছি, আমরা একটা জিনিসই বারবার বলার চেষ্টা করছি যে আমাদেরকে পুরো অন্ধকারে রাখা হয়েছে। আমরা আসলে কিছুই জানি না কি ওইখানে হচ্ছে। সংবাদপত্রের মাধ্যমে তাদের উদ্ধৃতি দিয়ে যে সমস্ত সংবাদ পরিবেশন করছেন, এর বাইরে আমাদের কাছে কোনো তথ্য নাই। তো আমাদের পক্ষে ডিটেইল কোনো আশাবাদ ব্যক্ত করা মুশকিল। বাট আমরা আশাবাদী হতে চাই। কারণ আশাবাদী হওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের কোনো বিকল্প নাই। যেহেতু ইউএসটিআর আরো ৩ দিন সময় দিয়েছেন, ৯, ১০, ১১ জুলাই আমেরিকান টাইমে, আমাদের আজকে সন্ধ্যায় তাদের হয়তো এই বৈঠক শুরু হবে। আমরা আশা করতে চাই যে বাংলাদেশ এখানে ভালো পারফর্ম করবে বা ভালো একটা নেগোসিয়েশন, যেটা তাদেরকে অনুরোধ করে হোক, যুক্তি দিয়ে পরাস্ত করে হোক, যেভাবেই হোক, বাংলাদেশের পক্ষে অন্তত আমাদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে ইন্টারন্যাশনালি, সেই জিনিসটা ওনারা নিশ্চিত করবেন। এইখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনি একটা সংবাদ দিয়েছেন, কিন্তু আমি সেই সর্বশেষ সংবাদটা আরেকজন আমার সাংবাদিক, আপনাদের আরেকজন সাংবাদিক বন্ধু আমাকে মানে শেয়ার করেছেন কিছুক্ষণ আগে, যে ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ যে সোশ্যাল মিডিয়া বার্তা, ওনার যে ট্রুথ সোশ্যাল ইসে আছে, ওইখানে যে যিনি বার্তা দিয়েছেন, তিনি সেখানে নাকি বলেছেন যে যেখানে চিঠি যেগুলি দেওয়া হয়ে গেছে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওইটা চূড়ান্ত, ওইটার পরিবর্তন হবে না। যদিও ওনার কথা পরিবর্তন হবে না, সেটা সবসময় ওনার কথা পরিবর্তনযোগ্য বলে আমরা জেনে আসছি। উনি মানে খুব ঘন ঘন ওনার মত পাল্টান, ডিসিশন পাল্টান। তো আমরা আশা করব সব মিলিয়ে যে আগামী ৩ দিন, আজকে সন্ধ্যা থেকে যে ৩ দিন শুরু হবে আমেরিকাতে, সেই ৩ দিনে বাংলাদেশ একটা মানে ভালো ফলাফল নিয়ে আসবে। আসলে এইটা প্রত্যাশা করা ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে খুব বেশি বিকল্প নাই। এবং আমরাই মনে করি যে এই টোটাল প্রসেসে যদি মাননীয় প্রধান উপদেষ্টা কোনোভাবে যুক্ত হওয়ার স্কোপ থাকে, তাহলে উনিও যেন এই প্রসেসে যুক্ত হন, যাতে করে এই সম্ভাব্য ভয়াবহ বিপর্যয় থেকে শুধু পোশাক খাত না, পুরো অর্থনীতি আপনার মানে মুক্ত আপনি মুক্ত থাকতে প্রত্যাশার পারে। কথা বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প তার পরিবর্তন করবেন সিদ্ধান্ত, হয়তোবা যদি সেটি আসলে না হয়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পরিকল্পনাটা আসলে কি থাকবে? কোন ধরনের বাজারগুলোতে আপনারা সার্চ করবেন? মানে এটা হলো কি, যে ধরেন বাজার সার্চ তো আমাদের সবসময় চলছে, তখন হয়তো বাজার সার্চটা আরো বেগবান হবে। কিন্তু যেটা আমি আগেই বলেছি, ইনস্ট্যান্ট যেটা হবে যে সবাই রেডি মার্কেটেই মানে অর্ডার খুঁজবে। কারণ নতুন মার্কেটে একটা অর্ডার কিন্তু আপনি কালকে সকালেই পাবেন না, আগামী কালকে পাবেন না, আগামী মাসেও পাবেন। এটা ডেভেলপ করতে মিনিমাম ৬ মাস থেকে ১ বছর, ৩ বছর, ৫ বছর সময়ও লাগতে পারে। তো সবাই যেটা হবে, সেই প্রচেষ্টা হয়তো আরেকটু বেগবান হবে। কিন্তু যেইটা ক্ষতি হবে সেইটা হইলো যে যারা এখন যুক্তরাষ্ট্রে রপ্তানি করছেন এবং বাজার হারানোর পরে তারা চেষ্টা করবেন আমাদের এক্সিস্টিং মার্কেট লাইক ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এবং আপ টু সাম এক্সটেন্ট ইন্ডিয়া, এইখানে তারা ঝাঁপিয়ে পড়বেন তাদের তাদের সার্ভাইভেলের জন্য, যাতে তারা তাদের ক্যাপাসিটি অনুযায়ী পণ্যগুলো রপ্তানি করতে পারে। তাতে করে কি হবে, এই বাজারগুলিতেও একটা chaos তৈরি হবে। সো সব মিলিয়ে একটা গোলমেলে পরিস্থিতি, নতুন বাজার তৈরি করে সেইটাকে
ইউএস এর রিপ্লেসমেন্ট হিসেবে মানে দাঁড় করানো, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যতই চেষ্টা তদবির করি, নতুন বাজার তৈরি করে সেটা ইউএস এর এই এত বড় মার্কেটের রিপ্লেসমেন্ট হিসেবে তৈরি করাটা খুব সহজ হবে না। তো অন্য সব যে মিলিয়ে দেশগুলো রয়েছে বিশেষ করে বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম বা অন্য যে সমস্ত কম্বোডিয়া, এই বাজারগুলো তারা কি ধরতে পারে কিনা, কোনো প্রতিযোগিতার মুখোমুখি বাংলাদেশ হবে কিনা, আপনি কি মনে করছেন এই অবস্থায়? না, না, এটা তো আমরা তো বড় ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হবই। কম্বোডিয়া এবং একটা নাম আপনারা কেউ নরমালি উচ্চারণ করেন না, ইন্দোনেশিয়া ইজ এ বিগ 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 প্লেয়ার। ইন্দোনেশিয়ার মানে ডিউটি কাঠামো অলমোস্ট সেম। আমাদের 35, ওদের 34%। কিন্তু ভিয়েতনাম অবশ্যই আমাদের বাজারের একটা বড় অংশ দখল করার চেষ্টা করবে, কিন্তু কতটুকু পারবে সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। কারণ ভিয়েতনামের ক্যাপাসিটি নিয়ে একটা ইস্যু আছে, যে ভিয়েতনামের ক্যাপাসিটি মোটামুটি স্যাচুরেটেড। তারা এখন এই নতুন বাজার, বাংলাদেশের হারানো বাজারটা আবার ধরবার জন্য চেষ্টা করবে কিনা, মানে সেটা একটা অনিশ্চিত বিষয়। তো আমাদেরকে কিন্তু তখন তাকিয়ে থাকতে হবে নিজেদের শক্তির পাশাপাশি ভিয়েতনাম কি করছে, বা যদি ভারত কোনো মানে ফেভারেবল ডিউটি স্ট্রাকচার পেয়ে যায়, তাহলে ভারত কি করছে তার উপরে কিন্তু তখন আমাদেরকে চেয়ে থাকতে হবে অনেকটা, আমাদের নিজের শক্তির বাইরেও। সো পুরো জিনিসটাই একটা মানে আমরা একটা গোলমেলে বিপর্যয়কর অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে, যদি না আগামী 3 সপ্তাহে, বিশেষ করে আগামী 3 দিনে এই শুল্ক কাঠামোর বড় কোনো পরিবর্তন না আসে আমাদের পক্ষে। জনাব ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।